আসসালামু আলাইকুম সবাইকে। আমার মন খারাপ, সত্যি সত্যি কথা বলতে আমার মন খুবই খারাপ। আজকে বাংলাদেশের যে দুটো ম্যাচ ছিল সে দুটো ম্যাচ দেখতে শুরু করার আগ থেকেই আসলে একটা আলাদা রকম এক্সাইটমেন্ট কাজ করছিল যে আজকে একটা ব্রিলিয়ান্ট ডে যাবে। বাংলাদেশের ছেলেদের আন্ডার 20 টিমের সাফ সেমিফাইনাল, সেটা দেখবো। তারপর বাংলাদেশ উইমেন্স টিমের থাইল্যান্ডের সঙ্গে এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচটা দেখবো। অনেক অনেক এক্সাইটেড ছিলাম। তবে এখন যে পরিস্থিতিতে আসলে কথা বলছি, আমার মন খুবই খুবই খারাপ। মন খারাপ করার কারণ আছে, কারণ আপনি এক্সপেকটেশন দেখাবেন, আপনি আশা দেখাবেন, আপনি একটা আশার ফুল নিয়ে সামনে দাঁড়াবেন। যেই ফুলটা আমি ধরতে যাব তখনই দেখলাম টাস, গায়েব, নাই। মানে আশার বেলুন উঠছে উঠছে, যেই তাকিয়ে আছি সৌন্দর্য উপভোগ করছি, তখনই বেলুনে টাক একটা পিন দিয়ে ফুটো করে শেষ করে দিলেন। বাংলাদেশের ফুটবল, বাংলাদেশের ক্রিকেট, স্পোর্টস ফ্র্যাটার্নিটির ভিতরে যদি আমি বলি, মানে যেখানেই তাকাই না কেন এই ধরনের একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকতেই হবে, এবং আজকেও সেটার কোনো ব্যতিক্রম হয় নাই। অফকোর্স বাংলাদেশের ছেলেদের যেই টিম, তারা সাফের সেমিফাইনালে নেপালকে 1-0 গোলে হারিয়েছে। ভাবছেন যে আমি এটা নিয়ে কেন এই ধরনের কথাবার্তা বলছি। আমি সেটা নিয়ে আসলে কথা বলতে চাই না, কারণ সেটা নিয়ে আলাদা একটা ভিডিওতে কথা বলবো, শুধুমাত্র ডেকলান সুলিভানের ওই 10টা মিনিটের বিষয়টা নিয়ে। কারণ বাকি পুরো ম্যাচে কি হয়েছে সেটা নিয়ে খুব বেশি বিস্তারিত যাব না। আমার পেজে আমি অনেক ধরনের পোস্ট এই ম্যাচ সংক্রান্ত করে ফেলেছি। আমি যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ নারী দলের এই থাইল্যান্ডের এগেনস্টের এই উইমেন্স এশিয়ান কাপের যে ম্যাচটা, সেই বিষয়টা নিয়ে। আমরা যখন শুরু করি থাইল্যান্ডের এগেনস্টে বাংলাদেশের ম্যাচটা যখন শুরু হয়, তার আগে আমরা জানি যে থাইল্যান্ড আমাদের থেকে যোজন যোজন দূরে এগিয়ে থাকা একটা দল, মাচ বেটার ফ্যাসিলিটি, মাচ বেটার টিম, মাচ বেটার প্রিপারেশন, হোম টিম, হোম ক্রাউড, সব কিছুর এগেনস্টে বাংলাদেশকে খেলতে হবে। এবং এই গ্রুপটার মধ্যে থেকেও নাকি বাংলাদেশ পরের রাউন্ডে বা নকআউট ফেজে যাওয়ার স্বপ্ন দেখে, সেটা পিটার বাটলার নিজ মুখে বলেছেন। সো ওই স্বপ্ন ধারণ করে বাংলাদেশ যাচ্ছে। তারপরও আমাদের কিন্তু খুব একটা বেশি হোপ ছিল না যে এই থাইল্যান্ডের এগেনস্টে বাংলাদেশ খুব বেশি ভালো করে ফেলবে। বাট আমরা কিন্তু ইনক্রেডিবল একটা ফাইট দিয়েছি। মানে অলমোস্ট আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছিল এশিয়ান কাপের যে মেইন সিনিয়র উইমেন্স টুর্নামেন্টটার মধ্যে, যখন বাংলাদেশ চায়নার এগেনস্টে খেলেছিল, যে ম্যাচটা তারা 2-0-তে হেরেছে, সেই ম্যাচটায় যেই ধরনের একটা ইন্টেন্সিটি ছিল, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ আজকে থাইল্যান্ডের এগেনস্টে সিমিলার ধরনের ইন্টেন্সিটি নিয়ে খেলেছে। এবং থাইল্যান্ড তারাও যে খুব আহামরি ভালো ফুটবল খেলছিল তা কিন্তু না। সো দুটোর সংমিশ্রণে আমার মনে হয় ফার্স্ট হাফটা বাংলাদেশ এমন কাটিয়েছে, এই ফার্স্ট হাফের পর আসলে বিশ্বাস করা মানে অবাস্তব যে বাংলাদেশ এই ম্যাচ থেকে অন্তত একটা পয়েন্টও বের করতে পারবে না। এটা অবিশ্বাস্য ছিল, কারণ বাংলাদেশ দুটো গোল পেয়েছে ফার্স্ট হাফে। বিলিভ ইট অর নট, দুটো গোল আমরা পেয়ে গিয়েছিলাম ফার্স্ট হাফে, এবং দুটোই সাগরিকার দুর্দান্ত দুটো গোল। এবং শুরু থেকে আমরা দেখছিলাম যে সাগরিকা তিনি বেশ কয়েকবার একেবারেই অপোনেন্টের লাস্ট লাইন অফ ডিফেন্ডারদের সঙ্গে দাঁড়িয়েছিলেন। দুইবার টানা আমরা দেখলাম যে তিনি অফসাইড পজিশন থেকে দৌড় শুরু করেছেন দেখে থাইল্যান্ডের হাইলাইনকে তিনি যখন বিট করে তার কাছে বলটা গেল, ততক্ষণে রেফারি কিন্তু অফসাইডের সিগন্যাল দিয়ে দিয়েছেন। তবে শেষ পর্যন্ত একটা চমৎকার রান তিনি মেক করতে পেরেছেন, এবং মমিতার একটা দুর্দান্ত থ্রু বল, সেটাকে প্রপারলি জাজ করে সাগরিকা দৌড়ে গেলেন, ওই হাইল্যান্ড ডিফেন্ডারদের পার করে তিনি দৌড়ে গেলেন, তার গতি আছে। এবং সেই সাথে সাগরিকা যে একজন প্রলিফিক ফিনিশার এটা আমরা জানি, তিনি সাফ লেভেলে তো চোখ বন্ধ করে গোল দেন, ভুরি ভুরি গোল দেন, হ্যাট্রিকের পসরা সাজিয়ে বসেন। তো তার কাছ থেকে একটা ভালো ফিনিশ এক্সপেক্ট করি, এবং সেই ফিনিশটা সে করেছে। কুল অ্যান্ড কাম কম্পোজ, শুধুমাত্র কিপারকে বিট করা, সেটা করে দিয়েছে। বাংলাদেশ 1-0 গোলের লিড। তারপর কি হলো? তারপর বাংলাদেশ 2-0 গোলে লিড পেয়ে গেল। সেখানে উমেলা মার্মা আর সাগরিকার মধ্যে দুর্দান্ত একটা ইন্টারচেঞ্জ। উমেলা মার্মা অ্যাসিস্টটা দিল, এবং সাগরিকা আবারও কিপারকে বিট করে, কিপার এগিয়ে আসছিলেন, তার ঠিক পাশ দিয়ে বলটাকে জালে জড়িয়ে দিলেন। 2-0 গোলের লিড বাংলাদেশের। ইম্যাজিন দ্যাট। মানে ব্যাপারটা হচ্ছে আমরা ডমিনেট করছিলাম। থাইল্যান্ড হোম টিম তারা ভ্যাবাচাকা খেয়ে তাকিয়েছিল, তাদের হেড কোচ, তাদের প্লেয়াররা হতভম্ব হয়েছিল যে হচ্ছেটা কি আমাদের সাথে। মানে বাংলাদেশ, এটা কি আসলেই বাংলাদেশ? ওরা কি আসলেই এই লেভেলের ফুটবল খেলে? যাই হোক, থাইল্যান্ড তারা তাদের হাইলাইন তত্ত্ব থেকে ফিরে আসার চেষ্টা করেছে। প্রথমার্ধের শেষ ভাগ কিংবা দ্বিতীয়ার্ধের শুরুর ভাগটাতেও আমরা দেখছিলাম যে তারা তাদের হাইলাইনটা মেনটেন করেছে। তারপর থেকে হঠাৎ করেই হাইলাইনটা একটু আমার মনে হয় নামিয়ে রাখার চেষ্টা করছিল। তবে তারা যে কাজটা করেছে সেটা হচ্ছে বাংলাদেশের ডিফেন্ডারদেরকে অন দ্য গ্রাউন্ড 1-on-1 ডুয়েলসে বিট করার চেষ্টা করছিল, এবং সেখানে আমার মনে হয় আমাদের ডিফেন্ডাররা ধরা খেয়ে গেছেন। কারণ যতবার লং বলস আসে আপনি দেখবেন যে কোনো কর্নার থেকে আমরা খুব একটা স্ট্রাগল করিনি, কারণ মিলি আক্তার তো দুর্দান্ত। তিনি আসলে ওই হাই বলসগুলো এত সুন্দর করে গ্রিপ করেন, এত সুন্দর করে ধরেন, সেটা কিন্তু আসলেই বাংলাদেশের জন্য খুব একটা অ্যাডভান্টেজিয়াস বিষয়। সো মিলিকে আসলে ওই কর্নার দিয়ে ফ্রি কিক দিয়ে আটকানো যাচ্ছিল না।
যে ধরনের ক্রসেস আসছিল বক্সের ভিতরে সেগুলো দিয়ে খুব একটা বেশি সমস্যায় থাইল্যান্ড অন্তত বাংলাদেশকে ফেলছিল না। তবে তারা ফেলেছে কিসে? ওয়ান অন ওয়ান ডিফেন্ডারদের সঙ্গে যখন তারা এসছে, ফেস টু ফেস আসার পর তাদেরকে বিট করার মতো একটা সিচুয়েশন তৈরি করেছে, সেখানে আমরা বোকা বনে গিয়েছি। বাংলাদেশের যে ফিয়ারসাম ইন্টেন্সিটিটা আছে, আপনি যদি ফাউলসের কাউন্টের কথা চিন্তা করেন, থাইল্যান্ড পুরো ম্যাচে ফাউল করেছে 5টা, বাংলাদেশ করেছে 18টা। সুতরাং বোঝাই যাচ্ছে যে আমরা অনেক ফিজিক্যাল খেলার চেষ্টা করেছি এবং অনেক ফাউলও করেছি, এবং ফাউলগুলো অনেক সময় এমন কারণে হয়েছে যে আমরা আসলে ফার্স্ট টাইমই চার্জ করতে যাচ্ছি সবাই। আমরা ওই যে ফিফা গেমের মধ্যে ওই ফার্স্ট টাইম চ্যালেঞ্জ বাটনটা ক্লিক করে রেখেছে কি কনস্ট্যান্টলি, পেস এবং ফার্স্ট টাইম চ্যালেঞ্জ দুটো একসঙ্গে টিপ দিয়ে রাখলে যেটা হয় ফিফাতে, সেই ঘটনাটা আমরা ঘটাচ্ছিলাম, এবং সেই কারণে কিছু কিছু ট্যাকেল তো দুর্দান্ত হচ্ছিল, তবে অনেক কিছু মিস টাইমও হচ্ছিল, এবং সেই কারণে আমরা ফাউল কনসিড করেছি, প্রচুর সেট পিস কনসিড করেছি, এবং শেষ পর্যন্ত হলোটা কি, আমরা একটা পেনাল্টি হজম করলাম। প্রথমে আফরিনের একটা ট্যাকেল বক্সের ভিতরে, প্রয়োজন ছিল না আসলে, তিনি আসলে সুন্দরভাবে ওই ফরওয়ার্ডটাকে গাইড করে করে কর্নার ফ্ল্যাগের কাছাকাছি নিয়ে গেলে আমরা বিপদমুক্ত হতাম, তবে না, তিনি একটা ট্যাকেল মারলেন, বলের উপর ট্যাকেলটা যায়নি, ডিফেন্ডারকে তিনি বা প্রতিপক্ষকে তিনি ফেলে দিয়েছেন, এবং পেনাল্টি পেল থাইল্যান্ড, একটা গোল তারা দিল। তার কিছুক্ষণ বাদে আরও একটা, এবং এটাও খুবই প্যাথেটিক, আমি বলবো যে খুবই পুয়ার জাজমেন্ট আমরা দেখলাম নবীরনের কাছ থেকে। নবীরন সেই ট্যাকেলটা দিয়েছিল এবং সেখান থেকে আরেকটা পেনাল্টি পেল থাইল্যান্ড, সেখান থেকে আরেকটা গোল। মানে ওই সেকেন্ড গোলটা যখন হয়, বা সেকেন্ড গোলের আগ যে মুহূর্ত যেখানে নবীরন মাথায় হাত দিয়ে বসে আছেন, মিলি বিশ্বাস করতে পারছেন না কি হচ্ছে, তখনই আমার মনে হয়েছিল যে ম্যাচটা হয়তো বাংলাদেশ হারতে পারে, কারণ তারপরও আরও 10-12 মিনিটের মতো সময় ছিল, এবং থাইল্যান্ড সেই কাজটাই করেছে। দ্বিতীয় গোল দেওয়ার একটু পরেই একটা ড্রিঙ্কস ব্রেক হয়েছিল 75 মিনিট পর, 15 মিনিট হাতে রেখে, এবং নামার 2-3 মিনিটের মধ্যেই থাইল্যান্ড তাদের তৃতীয় গোলটাও দেয়, এবং সেখানেও দেখলাম যে মোটামুটি আমাদের দুই সেন্টার ব্যাকের অসহায় আত্মসমর্পণ, মানে তারা দৌড়ে আসলে সেই ফরওয়ার্ডকে ধরতে পারেননি, আশপাশে লেগেছিলেন ফর সাম রিজন। ওই যে আগের দুটো সিচুয়েশনে তারা ট্যাকেল দিয়ে তারা পেনাল্টি হজম করেছেন, এবার তারা ট্যাকেলে যাননি, সাথে সাথে লেগে একটু বডি চেক দেওয়ার চেষ্টা করছেন, লাভ হয়নি। থাইল্যান্ডের সেই ফরওয়ার্ড ভেতর দিয়ে ঢুকে মিলিকেও বিট করে 3-2 গোলে থাইল্যান্ড ম্যাচটা জিতে গেল, যেটা এক প্রকার ইম্পসিবল একটা ম্যাচ ছিল তাদের জন্য। এই ম্যাচটা তাদের জেতার কথা নয়, তারা ডিজার্ভও করেন এই ম্যাচটা জেতা, আমরা তাদেরকে উপহার দিয়ে এসেছি এই ম্যাচটা। সো এইটাই আমার মন খারাপের মূল কারণ, আসলে খুবই মন খারাপ, এবং মোটেও আমার খুব ভালো লাগছে না। ঘুমটাও আজকে ভালো হবে না, আমি জানি, বুঝতেই পারছি। দ্বিতীয় যে ম্যাচ, সেটা চায়নার এগেনস্টে, ইট ওয়ন্ট বি ইজি। আমরা জানি যে চায়নার কাছে মোস্ট লাইকলি আমরা হারবো, বড় ব্যবধানেও হারতে পারি। এই ধরনের ডিফেন্স যদি আমাদের থাকে, সেই ক্ষেত্রে আমাদের হারার চান্স অনেক বেশি থাকবে, এবং আমাদের আসলে চাঙ্গা থাকতে হবে মানসিকভাবে। আমার মনে হয় যে আমরা সেকেন্ড গোলটা খাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, কারণ 2-0-তে যখন লিডে ছিলাম, মোস্ট লাইকলি আমাদের মনে হচ্ছিল যে এই ম্যাচটা জিতে যাবো, এবং এই ম্যাচটা জিতলে আমরা কিন্তু নকআউট ফেজে যাওয়ার জন্য খুব দারুণ একটা সুযোগ পেয়ে যেতাম। এশিয়ান কাপ ফার্স্ট টাইম, এশিয়ান কাপের মেয়েদের আসরে আমরা নকআউট ফেজে চলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করতাম যদি আজকে থাইল্যান্ডকে হারানো যেত। চিন্তা করেন স্টেক্সটা, মানে কোন সিচুয়েশন থেকে আমরা কোথায় এসে পড়লাম। এখন চায়নার সাথে ম্যাচ, লাস্টে ভিয়েতনামের সাথে ম্যাচ। আমি একেবারেই কোনো ধরনের জয়ের বা রেজাল্টের আশা নিয়েই আমি দেখতে বসবো না। আল জাস্ট সিট অ্যান্ড ওয়াচ টু এনজয় সাম গুড ফুটবল, যেটা বাংলাদেশের মেয়েরা সাধারণত খেলে, পিটার বাটলারের টিমরা সাধারণত খেলে। তবে এই যে এক্সট্রা ড্রামাটা যে তৈরি করা, আজকে যদি 2-0-তে হেরে যেত স্ট্রেট ফরওয়ার্ড থাইল্যান্ডের কাছে, ভালো পারফরমেন্স দিত মেবি, থাইল্যান্ড খুব ভালো খেলতো, তাইলে আমি মানতাম। আজকে বাংলাদেশ তাদেরকে আউটপ্লে করেছে অনেক জায়গায়, দুটো গোলও দিয়ে ফেললো, তারপরও 3-2 গোলে হারা, এটা আসলে কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, মানা যায় না। যাই হোক, আই লাভ দিস টিম, আই লাভ দ্য বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল টিম। অফকোর্স তাদের সাফল্যই আমি কামনা করছি চায়নার এগেনস্টে ম্যাচের আগে। আমি জানি না বাটলার তার শিশুদেরকে কীভাবে উজ্জীবিত করবেন, তবে উজ্জীবিত হয়ে নামতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং সেই সাথে কমেন্ট করে জানাবেন আপনাদের কি মতামত, আসলে মানে এই ম্যাচটায় কি ভুল হয়েছিল আমাদের, আমরা কি একটু বেশি রিল্যাক্সড হয়ে গিয়েছিলাম নাকি? সেটা তো হওয়ার কথা নয়, আমার মনে হয় আমরা র্যাশ হয়ে গেছিলাম, রেকলেস হয়ে গেছিলাম, জানি না। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। ভালো থাকবেন সবাই।